48 ঘন্টারও বেশি সময় আমাদের হাতে আছে একটা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য। প্রায় 1 যুগ সময় ধরে আসলে আমরা অপেক্ষা করছি সেই নির্বাচনের জন্য। এর মধ্যে বলা যেতে পারে তরুণ প্রজন্ম 3টি ভোট পার করেছে যারা নির্বাচনে অংশ নিতে পারেনি। এবার তারা অংশ নিতে চায় এবং এই ভোটাররাই এই ভোটে বড় ভূমিকা রাখতে পারে। একই সাথে নারী ভোটারের সংখ্যা এবার উল্লেখযোগ্য। এরকম নানা হিসেব নিকেশ চলছে 48 ঘন্টা পর যে নির্বাচনটি হতে যাচ্ছে তাকে নিয়ে। সেই হিসেব নিকেশ নিয়েই আজ কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাংবাদিক মাহবুব হাসান। মাহবুব, স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। হিসেব নিকেশ নেই মূলত আপনার কাজ। সাংবাদিক হলেও গণমাধ্যম কর্মী হলেও হিসেব নিকেশটা আপনি ভালো করেন সবসময় নির্বাচনে। সংখ্যার মধ্যে তথ্য খোঁজার চেষ্টা করি একেবারে, এবং সেটা আসলে আমাদের কাজও, কারণ সেটাই আস্থায় আনে, সেটাই সামনের গণতন্ত্রের পথ খুলে দেয়। এবার আপনার অঙ্ক কি বলছে? যে সময় আমাদের হাতে নির্ধারিত আছে ভোটের জন্য, সেই সময়ে যে পরিমাণ আশা করা হচ্ছে ভোটার উপস্থিতি, আপনি কত আশা করছেন? আমি সাংবাদিক হিসেবে নানা রকম তথ্য পাচ্ছি। তথ্য ধরে 70 থেকে 50 থেকে 70, 50 থেকে 70, প্রায় 20 ভাগের একটা গ্যাপ। দুটোই সিএসি বলছেন যে 55% ভোট কাস্টিং হতে পারে। হ্যাঁ, কিন্তু ধরেন আমরা যদি এই ইলেকশনটাকে একটা উৎসব ধরি, উৎসবের দাওয়াত দেওয়া আছে 12,77,00,000 মানুষকে, কিন্তু আমার কাছে মনে হয় খাবার কুক করা হয়েছে ওই 55 ধরেই। কীরকম? যেমন ধরেন আপনি 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট নির্ধারণ করা আছে, 9 ঘন্টা, 9 ঘন্টায় 540 মিনিট। কেন্দ্র আছে 42,779টা এবং এই কেন্দ্রগুলোতে বুথ আছে 2,47,000। আপনি যদি সেই হিসাব দেখেন, সেই হিসাব ধরেন, আমাদেরকে যদি 12 কোটি ভোটারকে ভোট দিতে হয়, আমি ধরে নিলাম 100% ভোট কাস্টিং হচ্ছে, সবাই ভোট দিতে যাচ্ছে, দারুণ একটা, মানে কেউ বাদ যাবে না, সবাই, অসুস্থ মানুষটাও ভোট দিতে গেল। প্রতি মিনিটে 5টা করে ভোট পড়বে। এখন 2 লাখ হবে আসলে, মানে ভোট পড়তে হবে, ভোট পড়তে হবে। মিলাতে চাই। 12 যদি 12,77,00,000 ভোটার ভোট দিতে যায়, প্রতি মিনিটে 5টা করে ভোট পড়বে সারা বাংলাদেশে। মানে এটা ফিজিক্যালি সম্ভব কিনা? 2,47,000 কেন্দ্রে প্রতি মিনিটে 5 জন করে ভোট, মানে আপনি দেখেন একজন 15 সেকেন্ড, অবাস্তব সংখ্যা। এবং আমি যদি সাথে যোগ করি মাহবুব, গণভোট, তাহলে তো আপনি দাওয়াত দিয়েছেন কম। এক্স্যাক্টলি। তার মানে আপনার কিন্তু, আপনাকে কিন্তু আসলে 10টা ভোট প্রতি মিনিটে, আসলে 10টা ভোট কাউন্ট করতে হবে। তার মানে এক একজন ভোটার সময় হাতে পাচ্ছেন 6 সেকেন্ড। সেই 6 সেকেন্ডে আসলে এই ভোটটা শেষ করে ফেলতে পারতে হবে। অবাস্তব। আচ্ছা, এখন আপনি তো বলছেন 12 কোটি ভোটার যদি যায়, আমি ধরলাম 12 কোটি ভোটার গেল না, 6 কোটি ভোটার গেল, তাহলে আপনি সেই অঙ্ক কিভাবে? আপনার হিসাবটাই আগে ধরি। আপনি যেটা আশা করছেন 70% যদি ভোট কাস্ট হয়, 8,93,00,000 ভোটার ভোট দেবেন। 8,93,00,000 ভোটার যদি ভোট দেন, 247 কেন্দ্রে, প্রতি কেন্দ্রে 362টা করে ভোট পড়বে। প্রতি কেন্দ্রে 362টা করে ভোট পড়তে হলে আছে আপনার 540 মিনিট। 362টা ভোট আপনি গ্রহণ করছেন, প্রতি মিনিটে 1.5 মিনিটে 2টা ভোট, একটা গণভোট, একটা। এটা কি সম্ভব? মানে আপনি একটা ভাঁজ করতেও সময় লাগে, একটা আপনি ঢুকবেন বেরোবেন, একটা সবার তো গতি একরকম না। 2টি ব্যালট আমি যাব, আমি সেখানে দেখব আমার পছন্দের প্রার্থীকে, ওখানে আমি সিদ্ধান্ত বদলও করতে পারি। আমি ঠিক করে গেলাম আমি হয়তো মাইক্রোফোন মার্কায় ভোট দেব, ওখানে গিয়ে দেখা গেল যে আমি কাপ পিরিচ মার্কায় ভোট দিচ্ছি। এটা হতে পারে। তো সেটা যদি আমি করতে যাই তাহলে আমার সময় লাগবে 1.5 মিনিট, মানে আপনি 75 সেকেন্ড করে একটা ভোটের জন্য আপনি নাটে হয়তো একটু সময় কম লাগতে পারে। সেখানেও তো আসলে আমি কনফিউজ হয়ে যেতে পারি, যেমন ঠিক করলাম কিন্তু মনে হলো না, আবার আমি ভাঁজ করব জিনিসটা। আপনি খেয়াল করেন, 2টা কাগজে আমি ভাঁজ করব। আমি বুথে ঢুকবো, বুথের পর্দাটা নামাবো, আমি একটু পরিবেশটার সঙ্গে অভ্যস্ত হব, সিলটা দেখব, সিল দেব, তারপরে ভাঁজ করব কাগজটা। প্রথমে একটা ভাঁজ করে রাখবো, তারপরে আরেকটা দেখব,
সেখানে সিদ্ধান্ত নেব, সিল দেব, ভাঁজ করব। ভাঁজ করারও আবার টেকনিক আছে, কায়দা করে ভাঁজ করতে হয়, না হলে একজনের সিল আরেকটার উপরে পড়ে ভোট নষ্ট সেই হয়। ভোট বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং আমি সেটাও সাবধানতার সঙ্গে করব, করে আমি দুটো নিয়ে আমি বাইরে চলে আসব। 1.5 মিনিটে কি কাভার করা যায়? সেটা তো গেল তাহলে 70 যদি না শতাংশের যায়, হিসাব। যদি না যায় আপনি কমে আসতে হবে। আমি ওই জন্যই বলছি যে আপনি বলছিলেন যে মানে নির্বাচন আমাদের কমিশনার বলেছেন যে এটা 50 থেকে 55% 55%। তারা ধারণা করছেন। এটা হলে না, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন 55%। এটা 2 আমাদের মিনিট সময় পাওয়া যাবে। সিনিয়র সাংবাদিক অনেকেই বলছেন, মাসুদ কামাল বলেছেন লেস দেন 50। কিন্তু আমরা গতকাল কথা বলছিলাম, আমাদের আরেকজন নির্বাচন বিশেষজ্ঞ বলা যেতে পারে জনাব জাহিদুর রহমান, তিনি বলছেন 70% কাস্ট হবে। 70% আমি দেখি না, হিসাব তো সেটা বলে। আপনার হিসাবে কত হয়? আমার হিসাবে সেটা যদি 50% করতে হয়, 50% হলেও 55% আমি যদি সিইসির কথায় ধরি, 55% হলে 2 মিনিট লাগবে একজন ভোটারে, 2 মিনিট করে সময়। এর বাইরে আরেকটা ব্যাপার আছে, আপনি এখানে 540 মিনিটকেই আপনি একেবারে দুর্দান্তভাবে ব্যবহার করতে পারতে হবে। মানে আপনার কোনোটায় যদি 2 মিনিটের জায়গায় 3 মিনিট লাগে, তাহলে আপনি সেটা আর কাভার করতে পারবেন না। ঠিক আছে, এই বুঝেছেন? মানে যদি একজন একটু বেশি সময় নিয়ে নেন, তাহলে আরেকজন, মানে এটা কি হয়, আমরা যখন নিউজ পড়ি সেই সময় ওই যে একটা ব্যাপার আছে না, যে ধাক্কা দেয়া, মানে আপনি নিউজটা একটু বেশি করে ফেললেন, তখন পরের নিউজটা ধাক্কা খায়। তো এরকম যদি আপনার এই 362 জন মানুষ, এর মধ্যে যদি 62 জন একটু করে ধাক্কা দিয়ে দেয়, তাহলে আপনি আর কাভার করতে পারবেন না টাইমের মধ্যে, ভোটার কাস্টিং কমে যাবে। আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা তো সাধারণত ডিসেম্বর মাসে ভোট দিয়ে অভ্যস্ত ছিলাম, সেখানে একটু গরম কম থাকতো আর শীতের রোদটাও ভালো লাগতো। আপনি সেখানে 1 ঘন্টা কাউকে দাঁড় করিয়ে রাখতে পারতেন। এখন যদি আপনাকে 100 মানুষের একটা কিউ থেকে যায়, বা 100 দরকার নেই, আপনার 50 জন মানুষের একটা কিউ, এই কিউটা আপনি ম্যানেজ করবেন কি করে? দুপুরবেলায় কোনো ভোট। না, আমি আপনার সাথে একটু দ্বিমত করি, কারণ হচ্ছে সাংবাদিক হিসেবে আমার বর্ষাকালে নির্বাচন কভার করার অভিজ্ঞতা আছে, আমার প্রচণ্ড গরমকালেও নির্বাচন কভার করার অভিজ্ঞতা আছে। সেটা আমরা যদি জাতীয় নির্বাচনও বাদ দিই, মেয়র ইলেকশন বলেন বা বিভিন্ন ইলেকশন, সেখানে আমি দেখেছি মানুষ আসলে ভোট দিতে যায়, মানে যারা যায় তাদের আসলে প্রকৃতি খুব বড় সমস্যা হয় না। সো আপনি যে রোদ বৃষ্টি এটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন, আমার মনে হয় না এখানে খুব একটা মানে এটা খুব একটা বড় কারণ হতে পারে। আমি আপনার সঙ্গে তাহলে দুপুরবেলায় আমি কোনো ভোট কেন্দ্রে যাব। আচ্ছা, ঠিক 2টোর সময় আপনি ভোট কেন্দ্রে গিয়ে দেখবেন যে কজন মানুষ দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। না, সেটা আমরা তো সবসময় দেখি সংখ্যা কম। মাহবুব, এখানে আরেকটা সময় ইস্যু আমরা আছে। দেখি সকালের অংশে উপস্থিতি বেশি হয়, দুপুরের মানে দুপুরটা বাদ দিয়ে বিকেলের অংশে এটার উপস্থিতিটা কারণ বাড়ে। হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তো আমি তো বলছি যে একদম সুষম অবস্থান রাখতে হবে আমাকে। এক্স্যাক্টলি, প্রতিটা মিনিট আমাকে ব্যয় করতে হবে, না হলে আপনার কোনো সময় যদি আপনি যদি এই 9 ঘন্টার মধ্যে আপনার যদি 2 ঘন্টা গ্যাপ পড়ে, 2 ঘন্টায় ভোটার উপস্থিতি কমে যায়, সেইটা স্বাভাবিকভাবে চাপ তৈরি করবে, ভোটার কাস্টিং কমিয়ে আনবে, দুঃখিত, সরি, কমিয়ে আনবে। এগুলো মানে আমার মনে হয় যে এগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, নাও করতে পারে। আচ্ছা, এখন এটার সাথে যদি আমি একটু যোগ করি মাহবুব, যে আমার 300টা আসনের মধ্যে আমার তো ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, যেমন 10টা জেলার 13টা আসন হচ্ছে অতি ঝুঁকিপূর্ণ। সো এই কেন্দ্রগুলোতে তো আসলে আমার যদি বা মাঝারি ঝুঁকিপূর্ণ যে আছে 50টার মতো, সেটাও যদি আসলে হিসাবে আসে, সেই ভোটার তো আসলে মানে সমস্যাজনক হয়ে যাচ্ছে, কারণ আমার তো সেই ভোটগুলিও কাউন্ট করতে হবে সেখানে উপস্থিত। কারণ আমি জানি যে একটা জায়গায় ঝুঁকিপূর্ণ আসনে একবার মারামারি হওয়া মানে হচ্ছে ন্যূনতম 2 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য নির্বাচন গ্রহণ বন্ধ। সো 1 ঘন্টার জন্য যদি আমি নির্বাচন মানে ভোট নেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে আসলে আমার প্রায় কতজন ভোটার, তখন আপনার মিনিট কমে যাবে আরো 60 মিনিট কমে যাচ্ছে, মানে কতজন ভোটার ভোট দিতে পারবে না তখন প্রতি মিনিটে? হ্যাঁ, প্রতি মিনিটে 5 হিসাবে 5 জন করে যদি আমি পুরোটা ধরি, বা এখানে যদি ধরি আমি 2.5 জন ধরি, হ্যাঁ 2.5 জন ধরি, তো তার মানে হচ্ছে যে আমার প্রায় 150 মানুষ তখন ভোট দিতে পারবে না। হ্যাঁ, তখন পার্সেন্টেজটা কমে আসবে। এগুলো মানে আবার আরেকটা জিনিস দেখেন, প্রতি কেন্দ্রে বা আরেকটা জিনিস দেখেন, কোনো প্রার্থী যদি মনে করে যে কম ভোটার কাস্টিং হলে আমার লাভ আছে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে আসে, তখন এক ধরনের হিসাব হয়,
আর একটা ভোটারকে যদি আমি ভোট কেন্দ্রের বাইরে রাখতে পারি তাহলে কিছু কিছু প্রার্থীর জন্য সুবিধাজনক। এটা নানান এলাকাভিত্তিক ভোটের স্ট্র্যাটেজিটা একরকম হয়তো, তখন দেখা গেল কেউ এসে কিউ বড় করে ফেললো, একটু বা কারো ডিলে করে সমর্থক দিল। এসে বা কারো ভোটার এসে কেউ বড় এক্স্যাক্টলি, করে ফেলে। কারণ আমরা কিন্তু এই আগের নির্বাচনগুলোতে দেখেছি হ্যাঁ, এরকম আমি দেখেছি সেটাই যে যোগ করতে যাচ্ছি। একই ব্যক্তি বারবার এসে লাইন ধরছে, মানুষ এসে দেখলো যে সামনে 200 জন লাইন ধরে দাঁড়িয়ে আছে, তখন আমি 200 জনের পেছনে দাঁড়াবো, আচ্ছা আমি 2 ঘন্টা পরে আসি। কিন্তু এই 200 জন মানুষ আর ভিতরে ঢুকছে না। ঠিক আছে, এই 200 জন মানুষ যদি ভিতরে না ঢোকে তাহলেই তো একটা 2014-তে তো আমরা সেটা দেখেছি যে হ্যাঁ। ভোটার, মানে আমি নিজে কভার করতে গিয়ে দেখেছি যে ভোটার কে ভাই 10 জনকে জিজ্ঞেস করার পর আমি আসলে ভোটার পাই না, কিন্তু তারা কিউতে দাঁড়ানো। তো এরকম পরিস্থিতি মানে আমার মনে হয় যে হতে পারে। মানে এগুলো তো মানে ভোটিং ব্যাপারটা তো আসলে সেক্ষেত্রে এটা তো কোনো ভালোবাসার জায়গা না, এটা হলো একটা লড়াই, একটা যুদ্ধক্ষেত্রের মতো, এখানে সবাই জিততে চায়। তো জেতার জন্য যে কোনো ধরনের স্ট্র্যাটেজি সেটা যত নোংরা হোক নেবার চেষ্টা করে। সেক্ষেত্রে এই যে ভোটার উপস্থিতি কম হলে কোন দল আসলে জামায়াতের সুবিধা লাভ। পাবে? জামায়াতের লাভ। কিরকম? আমি যদি ইনকিলাবের লাস্ট জরিপটা ধরি, লাস্ট জরিপে ইনকিলাব বলছে যে 60%-এর বেশি, 60.6%, 61 প্রায় 61, হ্যাঁ। তারা মনে করে যে বিএনপি জিতবে। জামায়াত 29.8। এখন দেখেন জামাত বা তার 100 জন মানুষ যদি থাকে, ভোটার থাকে 100 জন, এই জরিপ যদি আমি একটা মোটামুটি বেস ধরি, বা অন্য জরিপও হতে পারে, মানে আমি কি জন্য বলছি যে স্বাভাবিকভাবে তো আগের ভোটের হিসাবগুলোতে আমরা দেখেছি যে বিএনপির ভোটার বেশি, জনসমর্থন বেশি, ভোটার বেশি, কিন্তু জামায়াত তার যে সুবাতাস বইছে এখন, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত ভোটের হিসাবে প্রুভেন দেখি নাই। মানে এটা কি জনসমর্থনটাকে ভোটারে কনভার্ট করা, এটা কখনো কখনো করা যায়, কখনো কখনো করাও যায় না। কিন্তু যদি আমার তো একটা কিছু হিসাব ধরতে হবে, যে জন্য আমি বলছি যে বিএনপি, ধারণা করা হচ্ছে যে বিএনপি ভোট বেশি পাবে, বিভিন্ন জরিপগুলো তাই বলছে, কোনো জরিপই বলছে না যে বিএনপি ভোট কম পাবে। আমি সেই কোন জরিপ বলছে নেক টু নেক লড়াই হবে কিন্তু বিএনপির সাথে জামাত। কখনোই বিএনপি জামাতের চেয়ে কম পাবে এরকম জরিপ নাই না, সেটা এখন পর্যন্ত। লাস্ট জরিপ, এটা নিয়ে যদি আলাপ করি, ইনকিলাবের জরিপ, তারা প্রায় 10,000 মানুষের উপরে জরিপ করেছে, অনেকগুলো কেন্দ্র, অনেকগুলো আসনের, বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র তারা তুলে তুলে ধরেছে, এনেছে। হ্যাঁ। কারণ এখানে তো তরুণ ভোটার আছে প্রায় 30% বোধ হয় না, প্রায় 4 কোটির উপরে, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 4 কোটি 20 লাখের মতো বোধ হয়, 4 কোটি 23 লাখ মেবি তরুণ ভোটার। এই ভোটাররা তো আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে চিত্রটা আনতে পারলে মোটামুটি কাছাকাছি ধারণা করা যায়। তবে এই জরিপগুলো যে একেবারেই আপনার ঘটে যাবে বিষয়টা এরকমও কিন্তু না। যাই হোক, সেটাও যদি ধরি, জামায়াতের যদি 29% থাকে, বিএনপির যদি 60% থাকে, এখন যদি আমি কিউটা লম্বা করে দেই, আমি যদি বিএনপির না, আমি যদি বিএনপির ভোটারদের ঢুকতে টেকনিক্যালি আমি একরকম পরিস্থিতি তৈরি করি, ভোটার কাস্টিং কমিয়ে ফেলি, জামায়াতের 20%, বিএনপির 20% নেক টু নেক হয়ে যাবে। বা ধরেন আপনি, আর এটা তো সত্য যে বিএনপি অনেক জায়গায় ধরে নেওয়া যাচ্ছে, হেভিওয়েট প্রার্থী আছে সব কেন্দ্রে, নানান জায়গায় প্রচারণায় এগিয়ে থাকা, নানানভাবে মনে হচ্ছে যে এই লোকটাই জিতে যাবে, এরকম আমরা ধরছি না, যে কারণ আগের রেজাল্টগুলো ওনার পক্ষে কথা বলে। এমন হতে পারে যে বিএনপি সমর্থকরা ভাবলেন যে আচ্ছা আমি না গেলেও তো ভাই জিতেই যাবে। না, কিন্তু আপনি যেটা বলছিলেন মাহবুব, যে বিএনপির ধরে নিলাম যে আমার তার সমর্থক গেল, মানে আমি ধরে নিচ্ছি বিএনপির 5 জন সমর্থক আছে বা 5টা ভোটার আছে এখানে, তো 5টা ভোটারের মধ্যে 1 জন গেলেন না, 4 জন গেলেন, কিন্তু জামাতের ডেডিকেটেড 3 জন আছেন, 3 জনের 3 জনই আসলে কেন্দ্রে গেলেন, 3 জনই যাবে। তো এই যে 4 জন ভার্সাস 3 জন, এর মধ্যে 1 জন আসলে পড়ে যেতে পারেন, কারণ হচ্ছে তার ওই যে টাইম কিলিং এর কারণে। টাইম টেকনিক্যালি যদি আমি তাকে ঢুকতেই, মানে সেটা কেমন হতে পারে আপনার কাছে মনে হয়? যে ঠিক অঙ্কটা আমরা এর আগে আলাপটা করছিলাম। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি মানে স্ট্র্যাটেজিটা যদি এরকম হয় যে আমার এখানে 500 সমর্থক আছে, 500 সমর্থককেই আমি ভোট কেন্দ্রে আমি বলে দিলাম যে তোমরা
অর্ধেক টাইম কিল করে দিবা। সে যাবেই ধীরে ধীরে, সে ওখানে যাবে, একটু ভাববে, হাঁটবে, ঘুরবে, ভাই আসেন না কেন, হ্যাঁ আসছি, আস্তে আস্তে হাঁটলো গেল। তাতে কি করব, আমি তো সময় কিল করে দিচ্ছি। আমারও 2 মিনিট কিন্তু 5-এ যাচ্ছে, 2 মানে মিনিট 5 মিনিটে যাচ্ছে। 5 মিনিটে যাচ্ছে। আমি সময় কিল করে দেব। আমি সময় কিল করে, যেমন দেখবেন যে তারেক রহমানও বলেছেন আপনারা ফজরের তাহাজ্জুদের তাহাজ্জুদের নামাজ পড়ে যাবেন। চলে যাবেন। মানে কি, ওনার কি আশঙ্কা আছে যে এরকম সকালবেলা থেকে দেখা গেল কিউ লম্বা হয়ে গেছে, জামায়াতের 200 ভোটার দাঁড়িয়ে গেলেন, 201 থেকে বিএনপির ভোটার দাঁড়ানো শুরু করলো, ঠিক আছে, ওই 200 জনই যায় না, না, ওই 200 জনই ধরেন 400 মিনিট খেয়ে ফেললো বা 500 মিনিট খেয়ে ফেললো। 500 মিনিট খেয়ে ফেললো। মাহাথির মোহাম্মদের সময় এরকম নাকি হয়েছিল মালয়েশিয়ায় একটা ভোটে, যে একজন ভোটার, প্রথম ভোটার, মানে ভোট কেনা বেচা হয়তো আমাদের দেশে, ওখানেও হয়তো এরকম হয়েছিল। এখন ধরেন ফারহানা, আপনাকে আমি বললাম যে আপনি আমার এই মোবাইল মার্কায় ভোট দেবেন, আপনি আমাকে কথা দিলেন, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। তখন আমি আপনাকে কি করলাম, একটা কাগজ দিলাম আপনাকে, ভোটার একদম ব্যালটের মতো দেখতে। ফারহানা, আপনি এটা নিয়ে যাবেন ভিতরে, ভিতরে গিয়ে আপনি ওখানে সিল দেবেন, সিল দিয়ে এটা ভরবেন, আর আপনি যেটা পাবেন ভিতরে সেটা ফেরত নিয়ে আসবেন উইদাউট সিল। ওই সিলটা আমি দেব। পরের ব্যক্তি, আমি উনাকে পরের কাগজটা দিয়ে সিল সহ দিয়ে দিলাম মোবাইল মার্কায়, সিল দিয়ে আপনাকে বললাম যে আপনি ভিতরে যান। ভিতরে গিয়ে সে ওই মোবাইল মার্কা, আমি যেটা সিল দিয়ে দিয়েছি, আমি প্রার্থী বা প্রার্থীর লোক, ওইটা ঢুকাবে আর ব্ল্যাঙ্কটা বের করে নিয়ে আসবে পরের জনের জন্য। আপনি ধরতেই পারবেন না, সুন্দর ভোট, যতজন দা কি দিয়ে ধরবেন আপনি এটা? তার মানে ধরেন ভোট রিগিং মানে এইটা মানে আমাদের কল্পনার বাইরে ঘটে না। ধরেন আমরা এখানে বসার আগে যে আলাপটা করছিলাম যে আমি যদি ভোট রিগ করতে চাই, সেখানে ধরেন যে প্রতি প্রার্থী যদি, দুঃখিত, প্রতি ভোটার যদি 5টা করে এক্সট্রা ব্যালট নিয়ে ঢুকে, কেউ তো টের পাবে না যদি ভোট রিগ করতে চাই, এবং সেটা পরীক্ষা করারও কোনো উপায় নেই। এবং এই আলাপটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে যখন আমি দেখছি যে একটা জেলার মানে অর্ধেকেরও বেশি জেলার, বাংলাদেশে অর্ধেকেরও বেশি জেলার ডিসি হচ্ছেন আসলে জামাতপন্থী, সেখানে আসলে আপনি কতটা নিরপেক্ষ নির্বাচন আশা করেন? এবং এখানে যে ভোট রিগিং হবে না, কঠিন, এটা করা খুব কঠিন হবে যদি বিএনপির সুবিধাটা কি, বিএনপির হচ্ছে তৃণমূল পর্যায় পর্যন্ত, আপনি বাংলাদেশের কোন কোনায়, যে কোনায় যাবেন সেখানে বিএনপির প্রতিনিধি আছে। যদি সেই প্রতিনিধি, তিনি তো হিসাব রাখবেন ভাই, তার কাছেও ভোটার লিস্ট আছে, এটা ধরা পড়ে যাবে। কারণ প্রত্যেকটা যারা পোলিং এজেন্ট থাকেন ভিতরে, সবার কাছে ভোটার তালিকা থাকে, তিনি তার মতো করে টিক দেন। এখন আমি দেখলাম 100 জন ভোটার এসেছে, ভোট দিয়েছে 100 জন, সেখানে আপনি যদি আমাকে দেখান যে 200টা ব্যালট, আমি মেনে নেব? বিএনপির সুবিধাটা এখানেই, আপনি এভাবে দিয়ে পার পাবেন না। এইটা ভোট রিগিং এর আর কোনো ক্ষেত্র কি দেখতে পান যে এবার আসলে ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে? মানে একটা তো আমরা আলাপ করলাম, আর কোনো ক্ষেত্র কি আপনার কাছে মনে হয় যে এটা এবারের নির্বাচনে উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে এই প্যাটার্নটা? যেমন একটা পোস্টাল ব্যালট, একটা আলাপ হচ্ছিল পোস্টাল ব্যালট, আরেকটা হচ্ছে যে নেকাব যারা পড়ে যাবেন, এই ক্ষেত্রগুলোকে আপনি কিভাবে দেখেন? এই ক্ষেত্রে খুবই পরিষ্কার, জেসমিন টুলি বলেছেন যে ওখানে যারা পোলিং এজেন্ট থাকবেন, নারী পোলিং এজেন্টও থাকবেন সেখানে, সুতরাং যিনি নেকাব পরে যাবেন তিনি তার মুখ দেখাতে হবে তাকে, বা যিনি যার কাছ থেকে ব্যালট নেবেন তিনি তো সহকারী প্রিজাইডিং অফিসার মেবি এরকম, তিনিও নারী হতে পারেন। নারী বুথে নারীরা থাকবেন, পুরুষ বুথে পুরুষরা থাকবেন। আচ্ছা, এবার একটু একটা জায়গায় আসে, আরও কিছু, যেহেতু জরিপ নিয়ে আলাপই হচ্ছে মাহবুব, আরও কিছু জরিপ বলছে যে এই মুহূর্তে ডেফিনেটলি
বিএনপি এগিয়ে আছে, প্রায় সব জরিপেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 100রও বেশি আসন এই হিসাব নিকাশ গড়মিল করে ফেলতে পারে। আপনার এখানে যেমন আপনি দেখাচ্ছেন যে ভোটার দেরি হলে, মানে ভোট গ্রহণ দেরি হলে আসলে একটা হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। কিছু কিছু জরিপ আবার বলছে যে 100রও বেশি আসন আসলে খুবই ক্রুশিয়াল, যেটা হচ্ছে যার মধ্যে বেশি অংশটা আবার স্বতন্ত্র প্রার্থীদের ভোট কেন্দ্র, মানে আসন, সেগুলো যদি ঠিকঠাক মতো কাজ না করে বা যার পক্ষে যাবে, এটা ভোট মানে বিএনপি এবং জামাতকে ভারী করতে ফেলতে পারে তার দল। আপনার কাছে কি মনে হয়? এখানে যে যে জায়গাগুলোতে, যেমন বিএনপি, একটা জিনিস দেখেন, জামায়াত যে সমস্ত আসনে একক প্রার্থী আছে জামায়াতের প্রায় 178টার মতো, মানে যেখানে তার শরিকদের সঙ্গে কোনো লড়াই নাই, এই 178টা বা তার আরও কিছু বেশি হতে পারে, আমি ঠিক এক্স্যাক্টটা প্রত্যেকটা আসনেই বিএনপির ভালো ভোট ছিল। মানে সে বেছে নিয়েছে, সে কিন্তু আওয়ামী লীগের দুর্গে যায়নি। আওয়ামী লীগের যেগুলো দুর্গ, সেই দুর্গগুলোতে জামায়াত মাত্র 10টা আসনে, 8 থেকে 10টা আসনে তারা তাদের একক প্রার্থী দিয়েছে। বাকি যে জায়গাগুলোতে তারা লড়াই করবে বলে মনে করছে, সেখানেই তো একক প্রার্থী দেয়। সেটা প্রায় 132টার মতো বিএনপির দুর্গে গিয়ে তারা হানা দিচ্ছে। তারা মনে করে যে, মানে এটাতে কি মনে হয় যে আওয়ামী লীগের ভোট জামায়াত পাবে না, এটা তারা ধরে নিয়েছে। বা যেখানে বিএনপি ভালো, সেখানে এনটি বিএনপি যে ভোটগুলি আছে সেগুলি তার কাছে যাবে ধরে নিয়ে সে ওখানে লড়াই করছে। কিন্তু স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল কি, মানে যেখানে আওয়ামী লীগ নেই, এবার আওয়ামী লীগ নেই, সেই জায়গাগুলোতেই তো তার লড়াইটা, মানে তার জিতে আসার সম্ভাবনাটা বেশি ছিল। সেই জায়গাগুলোতে সে যায়নি, সে গেছে বিএনপি যেখানে ভালো সেখানে। এই স্ট্র্যাটেজিটার কারণ কি? স্ট্র্যাটেজিটার কারণ হচ্ছে যে সে ধরেই নিয়েছে আওয়ামী লীগের ভোট সে পাবে না। কিন্তু ওখানে তো বিএনপির জায়গা ভালো, তাহলে ওইখানে সে ফাইটটা কেন দেবে? ওখানে ফাইট হচ্ছে যে এনটি আওয়ামী লীগ ভোট যেগুলো, মানে আমরা যত আলোচনাই থাক, আওয়ামী লীগের একটা অংশ তো ভোটে আসবে না, এটা তো নিশ্চিত। হ্যাঁ, এই অংশ মানে আমি ধরে নিচ্ছি 1.5 কোটির মতো ভোটার আছে আওয়ামী লীগ, আমি যদি 10%ও ধরি, সেক্ষেত্রে 1200, মানে 1,12,00,000 সামথিং। সো সেই অংশটা তো আসলে ভোটে আসবে। যদি এখান থেকে যদি অর্ধেক আমি ধরি, যে অর্ধেক আসবে না অর্ধেক আসবে, সেই ভোটটা আসলে কার দিকে যাবে? মানে আওয়ামী লীগের যে অর্ধেক আসবে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির দিকে যাবে, নইলে বিএনপির স্বতন্ত্রে যাবে। কিন্তু জামাত তো অনেক দিন থেকেই, মানে বিএনপি যখন আসলে এই গণ অভ্যুত্থানের পরে মানে জামাত তো মনেই করে না ছিল না, তখন তো এই ঘর গুছাচ্ছিল তো জামাত। সে নানা ধরনের বলা যেতেই পারে যে সে আশ্রয় কার্ড খেলেছে, আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে, তার সুযোগ সুবিধা সে দেখেছে। তো এখন নির্বাচনে সে সেই ফল পাবেন আপনি মনে করেন? কিন্তু সে তো তার প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তো সেটা কোনো রিলেট করছে না। প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সে আওয়ামী লীগের ওখানে যায়নি কেন তাহলে? ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন তার সঙ্গে ছিল, সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যে 50টা আসন সে ছেড়েছিল, সেই আসনগুলোর বেশিরভাগই আওয়ামী লীগের আসন। জামায়াত যে আসনগুলো নিয়েছিল সেগুলো সবই বিএনপির আসন, মানে সেখানে বিএনপি ভালো। 132টাতে বিএনপি সেখানে জিতেছিল বা ভালো করেছিল। 132টা আসনের মধ্যে মানে সেই জায়গাগুলোতে বিএনপির অবস্থান ভালো, আগের রেজাল্টগুলো ছিল ভালো, সেখানেই জামায়াত গেছে। তার মানে জামায়াত তো মনে করে যে আমি বিএনপির ভোটে হাত দেব, আমি জামাতের ভোটে হাত দিয়ে, আমি আওয়ামী লীগের ভোটে হাত দিয়ে সেটা পাবো। আচ্ছা মাহবুব, এখানে কি এই অঙ্কটা হতে পারে যে, কারণ বলা হচ্ছে যে বিএনপির মধ্যেই বিএনপির ভোট কমেছে, এই কিছু কিছু গবেষণা আমি এটাও দেখেছি জরিপে, যে বিএনপির মধ্যেই বিএনপির ভোট কমেছে। সাধারণ মানে গণ অভ্যুত্থান পরবর্তী সময়টাতে মানুষ বিএনপির দিক থেকে এক ধরনের আস্থা হারাচ্ছে, উল্টো দিকে আবার জামাতের প্রতি এক ধরনের আস্থা বেড়েছে। আমি ডেভিড বার্গম্যানের কালকে একটা লেখা পড়ছিলাম যে মানুষের বিএনপির প্রতি আস্থা কমে যে জামাতের দিকে আস্থা বেড়েছে। এই আস্থা বাড়ার যে যুক্তি হাজির হচ্ছে বিভিন্ন জায়গায়, বা যে ন্যারেটিভ হাজির হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা কি আসলে কাজ করছে বলে তারা এইভাবেই বিএনপির আসনগুলোতে
তাদের শক্ত প্রার্থী দিয়েছে? হ্যাঁ, হতে পারে এরকম। মানে এটাই তো মনে হয়। তারা ধরেই নিয়েছে যে তারা যে এন্টি জামায়াত, যেটা আওয়ামী লীগের ভোট, সেই ভোট সে পাবে না। তাহলে সে বিএনপির ভোটটা পাচ্ছে, সে বিএনপির ভোটেই হাত অথবা দিয়েছে। ফ্লোটিং ভোটটা আসলে সে ফ্লোটিং ভোট পাচ্ছে। এবং বিএনপির ভোটে হাত দিয়েছে সে। তার প্রার্থী ঘোষণার চিত্রটা সেটাই বলছে। আচ্ছা, সেক্ষেত্রে যেহেতু আমরা ফ্লোটিং ভোট এবং আরেকটা যদি আমি যোগ করি, নারী, ফ্লোটিং ভোট এবং তরুণদের ভোট, আপনার কাছে কি মনে হয় যে এই মানে ভোটের ডেমোগ্রাফি যদি আমি দেখি, সেক্ষেত্রে এই যে ভোটের হিসাব নিকাশটা আমরা করছি, সেখানে কার ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য হতে পারে এই তিনটা সেক্টর থেকে? তরুণদের ভোট, তরুণদের ভোটের মানে কাস্টিং বেশি হবে। তরুণদের যে 4,23,00,000 ভোট আছে, এইখানে হয়তো আপনি 70% ভোট কাস্ট দেখতে পারেন এই 4 কোটি বা সাড়ে এই 4 কোটির মধ্যে। নারীদের ক্ষেত্রে আপনি দেখেন যে জরিপটা ইনকিলাব করেছে, সেখানেও 76% পুরুষ আর 23% নারী। নারীরা ভোট কেন্দ্রে একটু কম যায়, আগের দিনও আপনাকে বলেছিলাম আমি। মানে মানে আপনি যদি 50% ভোট কাস্টিং হয় টোটাল ভোটের, আমরা 50-50 দেখি নারী পুরুষ, কিন্তু যদি 50% কাস্ট হয় তাহলে দেখবেন আপনি সেখানে 30-20 হবে। মানে 30% পুরুষ থাকবে বা 35% পুরুষ থাকবে, নারী 20% বা 25% হবে। টোটাল নারীর না কিন্তু, মানে ওই 50%-এর। মানে আমরা এটা দেখি যে 50 জন লোক যদি ভোট দেয়, তার মধ্যে 30 থেকে 35 জন পুরুষ ভোট দেবেন আর 15 থেকে 20 জন নারী ভোট দেবেন। সেই হিসাবে নারী ভোটের মানে ইম্প্যাক্টটা কম ভোটের ক্ষেত্রে। আর তার পরেই হচ্ছে পুরুষ ভোটের ইম্প্যাক্ট কম। আর তরুণ ভোটারের বেশি ভোট কাস্টিং হবে, স্বাভাবিকভাবে ইম্প্যাক্ট তাদের বেশি থাকবে। সেক্ষেত্রে এই তরুণ ভোটার কোন বিষয়গুলো বিবেচনা আনবে? কারণ তাদের সামনে অভ্যুত্থানের ঘটনা আছে, তারা আসলে 16 বছর, দুঃখিত, 12 বছর বা 15 বছর আসলে তারা বা তারও বেশি ভোট দিতে পারেনি। এই বিষয়গুলি কাজ সামনে আসবে, নাকি আসলে তারা প্রার্থীর কার্যকলাপ বিবেচনায় নেবে, নাকি তারা তাদের আসলে জীবন মান উন্নয়নে কে ভূমিকা রাখতে পারে, কোন দল ভূমিকা রাখতে পারে, সেগুলো বিবেচনায় নেবে? মানে আপনি যেগুলো বললেন সবগুলোই বিবেচনায় থাকবে। কারণ এরা আসলে মানে তাদের নিজেদের চারপাশ যেরকম, আপনি দেখেন যে আমাদের যে সংস্কারগুলো নিয়ে কথা হচ্ছে, এই সংস্কারগুলো দেখেন আপনি যদি 100 জন মানুষকে জিজ্ঞেস করেন, 100 জন মানুষই সংস্কারটা চায়। হ্যাঁ, হয়তো একরকমভাবে চায় একজন, আর একরকমভাবে আরেকজন চায়, কিন্তু সংস্কার যে চায় এটা নিশ্চিত যে এই রাষ্ট্রের একটা সংস্কার দরকার, এই রাষ্ট্রের কথা বলার অধিকার দরকার, এই রাষ্ট্রের যেটা ঘটছে সেটা যেন আমি ঠিকভাবে জানতে পারি, ভয়হীনভাবে আমি চলতে পারি, আমার নিরাপত্তা দরকার, আমি আসলে আমার ভবিষ্যৎটা দেখতে চাই, যে আমি এই দেশে আমি যদি থাকি তাহলে এই দেশটা কিভাবে আজ থেকে 10 বছর পরে এই রাষ্ট্রটা অ্যাক্ট করবে, সেই জিনিসটা সে জানতে চায়, দেখতে চায়। কিন্তু দেখেন একজন তরুণ, যে 20 বছরের একজন তরুণ, সে কিন্তু তার প্যারেন্টসকে বলে যে আমি যে তোমার এই দেশে থাকবো, এই দেশ আমাকে 50 বছর কি দেবে? আমি কি নিরাপদভাবে থাকতে পারবো, নাকি আমি গুম হয়ে যাব? আমি কি মানে কারোর বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে কথা বললে আমাকে কি তুলে নিয়ে যাওয়া হবে? এগুলোর নিশ্চয়তা সে চায়, যে কারণে এই সংস্কারের আকাঙ্ক্ষাটা তার মধ্যে প্রবল, ব্যাপক। সুতরাং আমি মনে করি যে তারা এই কারণেই ভোট দিতে যাবে, এবং এদের টার্ন আউট নিশ্চয়ই বেশি হবে। ডেফিনেটলি বেশি হবে। সেক্ষেত্রে মাহবুব, আমি যদি এটা হিসাবে নেই, আমার ভোটার টার্ন আউট তরুণদের বেশি, নারীদের তুলনামূলক কম, এবং তারা বিবেচনায় রাখবে হচ্ছে প্রার্থী না, তারা বিবেচনায় রাখবে কারা তার জন্য ভালো জীবন দিতে পারছে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখবেন, কোন দলকে এগিয়ে রাখবেন? না, আমি তো তরুণ না। না, আমি যদি পুরোটা তরুণ নারী আসলে কি দেখে ভোট দেবে আপনার কাছে মনে হয়? নারী তার নিরাপত্তা এবং তার কে তাকে
কি বলবো, মানে এটা কে তাকে আসলে তার স্বাধীনতাটা দিচ্ছে, কে তাকে আসলে প্রপার সম্মানটা দিচ্ছে, এক্স্যাক্টলি। যারা এটা দেবে। তাহলে আমি যদি এই তরুণ থেকে 2 পয়েন্ট, নারী থেকে 2 পয়েন্ট নিই, এই 4 পয়েন্ট আপনি কোন দলকে দিতে চান? না, আমি আসলে এই মানে আমি কারা? আমি আমরা তো কাকে- এতদিন ধরে না, দেখছি ফারহানা, বাবু। এটা আমি বলবো না, কারণ এটা আমি বলবো না, 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 কারণ কারা আমি নিজে এগিয়ে ভোট যেতে দেবো, পারে? আচ্ছা, কারা এগিয়ে আমি যেতে নিজে পারে? ভোট দেবো, সেখানে এটা একটা পারসেপশন তৈরি হতে পারে। না, সুতরাং আমার আপনার কাছে কি মনে হয় যে কারা এগিয়ে যেতে পারে দৌড়ে? কারণ আমরা তো হিসাব করলাম যে ধরেন এরা যদি বিএনপি, ইঞ্জিনিয়ারিং আমি যদি করে, আমি আলাদা আলাদা করে আমি স্ট্রেংথ এবং দুর্বলতা বলি, তাহলেই আমার মনে হয় যে এটা মানে আলাপের ক্ষেত্রে একটু ফেয়ার হবে। ধরেন বিএনপিরটা আগে বলি। বিএনপির স্ট্রেংথ হচ্ছে যে তার ব্যাপক মানে পরিচিতি বা জনসমর্থন আছে, ছড়ানো একদম রুট লেভেল পর্যন্ত। যে জিনিসটা কাজ করে, যে আপনি যদি আজকে সরকারি থেকে একটা কমান্ড করেন, সেই কমান্ডটা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছানোটা সহজ। আর ঠিক উল্টো দিকে জামায়াতের সব জায়গায় সংগঠন নাই, এখানে জামায়াত পিছিয়ে থাকবে। 2 নাম্বার যদি আপনি দেখেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার অভিজ্ঞতা আছে। এটা যেমন তার জন্য পজিটিভ, আবার নেগেটিভও। তার পুরনো যে কর্মকাণ্ড, মানে লেগেসি, এগুলি তাকে টানতে হবে এবার। মানে তার ব্যাগেজ, এক কথায় সেই দুর্নীতি, এই যদি ব্যাগেজগুলো তাকে টানতে হবে। এগুলো এই যে প্রতিপক্ষ তাকে এগুলো দিয়ে ঘায়েল করার চেষ্টা করছে। এখন বিএনপিকে বিশ্বাস করাতে হবে, বিএনপিকে যদি ওই ভোট টানতে হয় তাহলে বিশ্বাস করাতে হবে যে আমি সেই আগের বিএনপি আর নাই, তাহলেই সে তরুণদের আস্থাটা পাবে। না হলে তরুণরা পুরনো সেই পেপার পত্রিকা ঘেঁটে, বা এখন তো পেপার পত্রিকা ঘাঁটতেও হয় না, আমরাই অনেক কিছু ঘেঁটে দেই, তরুণদের সামনে এখন ওগুলো আসে। সোশ্যাল মিডিয়া এমনভাবে এগুলো আপনি কোনো কিছু আর লুকিয়ে রাখতে পারবেন না। আর জামায়াতের যেটা সুবিধা, জামায়াত হচ্ছে খুবই মানে একেবারে আইনশৃঙ্খলা বাহিনীর মতো কমান্ডিং একটা দল। মানে ওখানে কোনো বিদ্রোহ থাকে না, ওখানে সুশৃঙ্খল এক একটি দল। বাক্যে মানে আপনি যা বলছেন, আমির যা বলে সেইভাবে একদম নিচের লেভেল পর্যন্ত সেইভাবে অ্যাক্ট করে। সুতরাং তারও সুবিধা আছে, এটা তার খুবই বড় স্ট্রেংথ, বড় সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে যে তার মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যেহেতু কোনো অভিজ্ঞতাই নাই, সে কোনোদিন রাষ্ট্র পরিচালনাই করে নাই, স্বাভাবিকভাবেই সে তার ঘাড়ে কোনো দোষ এখন পর্যন্ত নাই। মানুষ তার ভালোটাই দেখছে। এখন ক্ষমতায় আসার পরে সে কি করবে, কারণ একটা জিনিস সত্য, ফারহানা, এখানে আমি একটু অ্যাড করি। ধরেন বাংলাদেশের যা সামাজিক প্রেক্ষাপট, সেখানে আপনি ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া এটা কি কল্পনা করা যায় কোথাও? আপনার কাজ হবে ওই যে ওইরকম, আপনি একটা ফাইল এক জায়গায় দিয়েছেন, ওই কিউয়ে পড়ে যাবেন। আমি খুব সৎ মানুষ, আমি কাজ করতে চাইছি না। আপনি এত মানুষ, আপনি তো 18 কোটি মানুষকে বদলে ফেলতে পারবেন না। আমাদের মানে অস্থিমজ্জার মধ্যে এমনভাবে এই দুর্নীতি সামাজিকতার মধ্যে ঢুকে গেছে। কারণ এখন দেখেন, আগে একজন স্কুল টিচার, তাকে কোথাও গেলে তার জন্য চেয়ারটা, সে যত বড় নেতাই হোক, স্যার আসছে, স্যারকে বসতে দাও। এখন দেখেন আপনি, স্যারের গলায় গামছা দিয়ে টেনে নিয়ে আসে। আর যে লোকটা 2 দিন রাজনীতি করে সে একটা 5তলা বাড়ি করেছে, তার সম্মান বেশি সমাজে। এটা আপনি ভাঙবেন কি করে? ওটা জামায়াতও ভাঙতে পারবে না। আমরা যেহেতু ভোটের ইকুয়েশনেই ছিলাম, এবার যেমন আপনি বলছিলাম যে স্বতন্ত্র প্রার্থীরা আসলে একটা বড় অঙ্ক হয়ে উঠতে পারে। এখন আমরা দেখছি যে 100-র বেশি আসন বলা হচ্ছে যে আসলে বড় ভূমিকা রাখতে পারে, মানে কে আসলে সরকার গঠন করতে যাচ্ছে সেই জায়গাটাতে। মানে আমরা যদি বিএনপি জামাতের কম্পিটিশন দেখি, 110টা বা 108 থেকে 10 বা 101 থেকে 8 এরকম একটা দেখতে হচ্ছে যে এইখানে সবচেয়ে বেশি কম্পিটিশন হবে এবং সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে স্বতন্ত্র প্রার্থীরা।
আপনার কাছে কি মনে হয় যে এখানে কি কোনো জায়গায় বিএনপি এগিয়ে আছে কিনা? কারণ বিএনপির স্বতন্ত্র প্রার্থী হচ্ছে প্রায় ৭৫টি আসনে, এবং কিছু কিছু জায়গায় আমরা এমনও দেখেছি যেমন হবিগঞ্জের একটা আসন আমি বলতে পারি, সম্ভবত হবিগঞ্জ ৪ আসনটি তিনি বলেছেন যে যিনি বিএনপির স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন তিনি বলেছেন যে আমি এই সিটে জিতলে এই আসন আমি তারেক রহমানকে উপহার দিব। নিশ্চয়ই আপনার চোখেও সেটা পড়েছে। আবার আমি যদি আমার জেলা মৌলভীবাজার বলি, সেখানেও আসলে বলা যেতে পারে যে 4টা আসনের মধ্যে 3টা আসন একটা দলের জন্য মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, আর যেটি আছে সেটি স্বতন্ত্র, যেখানে আছে স্বতন্ত্র জিতে বের হয়ে আসবে এখান থেকে, ওটাই আসলে ওই দলের চলে গেল। সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির আসলে শক্তিমত্তাটা অনেক বেশি স্বতন্ত্র যারা নির্বাচন করছেন তাদের জায়গাটি থেকে। আপনার কাছে কি মনে হয়? অনেক জায়গায় কিন্তু আবার বিপদও হতে পারে, যেমন যেখানে বিএনপি এবং বিএনপির স্বতন্ত্র লড়াই করছে, সেখানে বিএনপির ভোটটা কিছু অংশ ভোট তো কমবে সেখানে বিএনপির প্রার্থী সেখানে যদি দাঁড়িপাল্লা বা শাপলাকলি এরা সেই সুযোগটা নিয়ে ফেলতে পারে। ধরেন 100টা ভোট কাস্ট হলো, 100টা ভোটের মধ্যে 100টা ভোট আছে, 60টা ভোট কাস্ট হলো, 60র মধ্যে বিএনপির ভোট আছে ধরেন সেখানে 40টা, আর জামায়াতের ভোট আছে 20টা। 100টা ভোটের মধ্যে জামায়াতের ভোট আছে 20টা। তাহলে 20-20 করে যদি সবাই ভাগ করে নেয়, অথচ বিএনপি যদি একক প্রার্থী থাকতো, সেখানে দাঁড়িপাল্লা বা শাপলাকলির সেখানে কোনো সুযোগই থাকতো না, তাই না? সেখানে 40 আর 20 হতো। এখন 20-20-20 যে কেউ জিততে পারে। কিন্তু এই হিসাব একেবারেই সেটা অবশ্যই জামাতের ঘরেই আসলে সেই সুফলটা যাবে ধারণা করা হচ্ছে। কিন্তু আবার এই অঙ্কটাও তো আছে যে এই আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী সে এতটাই স্ট্রং, সে হতে পারে বিএনপির স্বতন্ত্র প্রার্থী, কিন্তু দিন শেষে আসলে ভোটটা বিএনপির, কারণ স্বতন্ত্র প্রার্থী জিতলে তো আমি তাকে দল থেকে বের করেছি। এখানে আওয়ামী লীগের ভোটও আছে, ওই স্বতন্ত্র প্রার্থীকে আওয়ামী লীগও ভোট দিতে পারে। মাসুদ কামাল ভাই বলছেন যে সেখানে 50 থেকে 55টা আসন পেয়ে যেতে পারে স্বতন্ত্র, বিএনপি 150 এরকম উনি বলছেন। যদি এরকম পরিস্থিতি হয়, বিএনপির আসলে 200 আসনই হলো ওই হিসাবে, তাই না? তো বাকি আসনগুলো তো আসলে তাহলে জামায়াত জোট পাবে বা জাতীয় পার্টি 10-12টা পাবে এরকম বলছে। তো যদি তাই হয় তাহলে দেখেন যে এই যে 50 জন মানুষ, বিএনপি যদি কোনো কারণে কিছুটা ছিটকে যায়, স্ট্র্যাটেজির কারণে নানানভাবে, আমরা যেগুলো নিয়ে পুরো শোতে আলাপ করলাম, বিএনপি যদি কোনো কারণে সেই ম্যাজিক ফিগারের আগে গিয়ে আটকে যায় এবং তার স্বতন্ত্ররা থাকে, তখন এই স্বতন্ত্রদেরকে আবার যদি এমন পরিস্থিতি হয় যে সেটা যদি জামায়াত জোটও এই স্বতন্ত্রদেরকে নিয়ে ফেলতে পারে, তাহলে সেখানেও আমি অফার করে দিলাম যে আপনার 60 জনকেই মন্ত্রী দিয়ে দিব, আসেন আমার সাথে, 60 জনই মন্ত্রী। তখন আপনি গেম তো অন থাকবে, উল্টে যাবে, কারণ এই ছোট দল এবং স্বতন্ত্রদের ভোট হচ্ছে 1.2 থেকে 1.8 কোটি, মানে মোট ভোটের যেটা বলা হচ্ছে 14 থেকে 20। তবে আমি কনফার্ম না ফারহানা, যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে দেশে তারেক রহমান আসার পরেও কেন এতজন স্বতন্ত্র প্রার্থী টিকে আছেন, এটা আমার মাথায় ঢোকে না। মানে দেখেন, উনি সুপ্রিম লিডার দলের, মানে উনি কি এই গেমটা বুঝতে পারছেন না, নাকি এটা আসলে টোটাল প্ল্যানিংয়ের অংশ, আমি জানি না। মাহবুব, শেষ করতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি শেষ পর্যন্ত কেমন থাকবে বলে মনে করেন? এখনও নির্বাচনী যে আবহাওয়া, অনেকেই বলছেন যে খুব খারাপ না, তবে খুব ভালো না, সহিংসতা 200-রও বেশি। নির্বাচনী সহিংসতা কত মাসে? নির্বাচনী সহিংসতা এরকম তো অন্যান্য ইলেকশনগুলোতে আরও বেশি হয়। এবার ফারহানা, আমি কম্পারেটিভলি সেদিক থেকে তো একটু সহিংসতা কম দেখছি, কিন্তু মানুষের মধ্যে আশঙ্কা বেশি দেখছি। আচ্ছা, আগের নির্বাচনগুলোতে সহিংসতা বেশি হয়েছে, আশঙ্কা কম ছিল। এবার আশঙ্কা বেশি, সহিংসতা কম। যে ঘটনা, মৃত্যুর ঘটনাও আছে, মারামারির ঘটনাও আছে। ভাই, এটা তো একসময় বললাম না যে নির্বাচন কিন্তু এটা ভালোবাসার জায়গা না। এখানে
এটা একটা লড়াই, একটা যুদ্ধ, যে কোনো মূল্যে আমি জিততে চাইব, তো সেখানে তো এটা হবেই, কিছুটা মানে ক্ল্যাশ হবে। তবে মাঠে সেনাবাহিনী থাকায় একটা সুবিধাও আছে, অনেকদিন ধরে সেনাবাহিনী আছে, যে কারণে আগে কি হতো যে হয়তো এক সপ্তাহ আগে ডিপ্লয় করা হতো, ওই এলাকাটা বুঝতেই তার একটা সময় লাগতো। এখন যেমন সেনাবাহিনী সবাইকে চেনে, পুলিশ যেমন সবাইকে চিনতো, এখন সেনাবাহিনীর সদস্যরাও সবাইকে চেনে। ওই যে ক্যাম্প কমান্ডার আছেন, তিনি ওই এলাকায় কে কিভাবে হাঁটাচলা করছে এটা উনি 1 বছরে বুঝে ফেলেছেন। সুতরাং ওনার কাছে যে রিপোর্ট থাকে যে কে কোন মুভমেন্টে যাচ্ছে, কি আসছে, উনি একটা ফোন করলেই হবে। কোথাও যদি কোনো কিছু ঘটতে যায়, উনি একটা ফোন করলেই হবে যে ভাই আপনি এটা এক্ষণ থামান, না হলে। অর্থাৎ আমরা বিগত সময়ের চেয়ে আসলে যথেষ্ট নিরাপদ পরিবেশ পাচ্ছি একটা নির্বাচনের জন্য। আমার কাছে তাই মনে হয়, আমার কাছে তাই। পুলিশ তো আছেই, হ্যাঁ, পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা যেটা করতোই, তার সঙ্গে এবারে সেনাবাহিনী আগেরবারও থাকতো, এবারও আছে। এবারে সেনাবাহিনীর বাড়তি সুবিধা হচ্ছে সে দীর্ঘ সময় ধরে আছে, সে সবাইকে চেনে, মাহবুব হাসানকে চেনে, সে রাস্তাঘাট চেনে এবং মাহবুব হাসানকে চেনে। একেবারেই। অনেক ধন্যবাদ মাহবুব। নিশ্চয়ই ইলেকশনের দিন আমাদের আবারও কথা হবে, আবারও দেখা হবে, এবং সেই সময় আমি আপনার সাথে এই অঙ্ক নিয়ে বসতে চাই। এবং আমার যদি ভোট দিতে 2-3 ঘন্টা না লাগে তাহলে না, আমি যদি কিন্তু হ্যাঁ, অবশ্যই আমরা রাতে বসবো, কিন্তু যখন দেখা হবে আপনার সাথে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি আসলে কতক্ষণে ভোট দিলেন এবং আপনার অঙ্কের সাথে সেটা মিলল কিনা। অনেক ধন্যবাদ। তবে আমি কিন্তু আশা করি যে মানে এটা আমার আশা যে ভোটার কাস্টিং আসলে 70% হোক, ভোটার কাস্টিং আসলে 70% হোক। মাহবুব হাসান যেভাবে বলছেন, আশা আমরা করছি। ওই যে মাহবুব হাসান যে অঙ্কটি বললেন যে কেন্দ্রে ঢুকে যেতে হবে বিকেল 4:30টার মধ্যে, সেক্ষেত্রে মাহবুব যেটা বলছে, আমি যেটা বলছি যে 70% ভোট পড়ুক, আর মাহবুব যেটা আশঙ্কা করছেন যে 50-এরও কম হবে, বা মাহবুবের মতো অনেকে সেটা না ঘটুক। আমাদের ভোটার উপস্থিতি যেন বেশি থাকে, কারণ আপনি, আমরা সবাই আমাদের নেতা নির্বাচন করছি, আমাদের দেশ কিভাবে চলবে, কার হাত ধরে চলবে সেটা নির্বাচন করছি, সেটাই গুরুত্বপূর্ণ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।